তুমি তো এবার রাজশাহী ভার্সিটিতে কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তাই না? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আবারও নিবিড় ভাইয়া গলা ছেড়ে দিয়ে হাসতে হাসতে উপাসের ব্যক্তিকে বলে উঠলেন, উফ, তুইও না আস্ত একটা বলত, সব জেনে শুনে আবার কোয়েশ্চেন করিস, ডাফার। এবার পেট মোটা ভুড়িওয়ালা গোফ বিশিষ্ট আঙ্কেলও পুরো ঘেটে গেলেন। বলার মতো আর কিছুই খুঁজে পাচ্ছেন না যেন। রুশো ভাইয়া অগ্নি ভাইয়া তো হাসি কন্ট্রোলে রাখার সব উপায় অ্যাপ্লাই করে ফেলেছে, তবু শেষমেশ হাসির কাছে পরাজিত হয়ে দুজনেই উঠে দাঁড়িয়ে পড়ল। অগ্নি ভাইয়া ঠোঁট চেপে ধরে বলে উঠল, আঙ্কেল আন্টি, আপনারা কথা বলুন, আমরা একটু আসছি। বলি এক ছুটে বেরিয়ে গেল দুজনে। বুঝতে পারছি এখন ঘরে গিয়ে দরজা লাগিয়ে হাসির বন্যা বয়ে দেবে দুটোই মিলে। আব্বু ফোনে কথা বলা হয়ে গেলে সোফায় এসে বসতে বসতে বলে উঠল, এ কি, আপনারা এখনো কিছু মুখে দেননি কেন? খান। ছেলের মা বাবা সৌজন্যের হাসি দিয়ে মিষ্টি মুখে নিয়ে খেতে লাগলেন। এদিকে ছেলে শুধু আমার দিকে চেয়েই আছে, যেটা বড্ড বিরক্ত করছে আমায়। আজব, এভাবে কেউ ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকলে অস্বস্তি তো হবে। তাকে মাথা মোটা মেডিকেল পাস ডাক্তার জানে না? ইচ্ছে তো করছে প্যাটার মাথায় বাড়ি মেরে দুভাগ করে ফেলি। আম্মু আরো কিছু নাস্তা এনে টেবিলে রেখে বসতে বসতে কিছু মনে পড়ায় বলে উঠল, এই রে, জুসের গ্লাসগুলো তো আনাই হলো না। নিত্য আপু আম্মুকে বসতে বলেই, আমি নিয়ে আসছি মামনি, তুমি বসো। বলেই মুচকি হেসে কিচেনের দিকে পা বাড়ালো। একটু পরই আপু জুসের গ্লাসগুলো ট্রেতে এনে রাখলো। সাথে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়াও এসে হাজির হলো। দুজনের মুখে লাল টকটকে ভাব। ভাবা যায় কতটা হেসেছে বলে লাল হয়ে গেছে। উফ, এরা পারিও, শুধু মাঝখান থেকে চিপায় পড়লাম আমি। সং সেজে এই বিরক্তিকর পরিবেশে বসে রয়েছি, একটু নড়বারও বিন্দু মাত্র অবকাশ নেই আমার। ওদিকে নিবিড় ভাইয়া তো মনের সুখে গেমস খেলায় আবারও ডুব দিয়েছেন। ওনার মাথায় ঠিক কি চলছে তা ওনার ভাবভঙ্গি দেখে বোঝা বড় দায়। এই পর্যন্ত আম্মু ছেলেকে নিয়ে যা যা প্রশ্ন করেছে তার প্রত্যেকটার জবাব ছেলের মা দিয়েছে। ছেলে একদম চুপচাপ লজ্জায় লাল হয়ে বসে আছে। কতটা ইরিটেটিং ভাবলেই গা চলে যাচ্ছে আমার। ওনাদের খাওয়া শেষে নিত্য আপু একে একে সবার হাতে জুসের গ্লাস তুলে দেওয়ার সময় ছেলে লজ্জা মাখা কণ্ঠে বলে উঠল, ছেলে ওনাকে বলতে যে আমায় বুঝিয়েছে সেটা তো স্পষ্ট, কিন্তু এখন কথা হচ্ছে আমার জুস খেতে না, জুসের ট্যাঙ্কিতে এই হ্যাবলা কান্তটাকে চুবাতে ইচ্ছে করছে। নিত্য আপু মুচকি হেসেই মাথা নাড়ালো। ছেলের হাব ভাব দেখে রুশো ভাই আমায় আস্তে করে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে উঠল, এই ছুটকি দেখ, আমাদের উডবি খান্ডস দুলাভাই কত কেয়ারিং। দুলাভাইয়ের গালগুলো দেখ, হচ্ছে পুরো আলুর মতো হয়ে গিয়েছে। আমি চোখ ছোট ছোট করে বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠলাম, রুশো ভাইয়া, কেউ লজ্জা পেলে তার গাল আলুর মতো হয় না, টমেটোর মতো লাল হয়। রুশো ভাইয়া মাথা চুলকে ধীর কণ্ঠে বলে উঠল, ও তাই বুঝি, তবে মিষ্টি আলু তো দেখতে লাল। দেন দুলাভাইয়ের নতুন নাম মিষ্টি আলু দুলাভাই। রুশো ভাইয়ার দেওয়া এমন অদ্ভুত নাম শুনে আমি সবার আড়ালে ফিক করে হেসে দিলাম। অগ্নি ভাইয়া মুখ চেপে, আরে ভাই আর হাসাস না প্লিজ। বলে আবারও মুখ টিপে হেসে উঠল। ছেলের কথা শুনে ভদ্রমহিলা আম্মুর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে একটু ইতস্তত বোধ করে বলে উঠলেন, বলছিলাম বিয়াইন, ওয়াশরুমটা কোন দিকে? আম্মু কিছুটা অবাক হয়ে মুখের স্বাভাবিকতা ফুটিয়ে তুলে হাতের ইশারায় দেখিয়ে বলল, ওই যে ওই দিকটায়। ভদ্রমহিলা ছেলেকে সাথে নিয়ে উঠতে যাবে তার আগে রুশো ভাইয়া উঠে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, আরে আন্টি, আপনি চাপ নেবেন না, আমি দুলাভাইকে নিয়ে যাচ্ছি। সরি, দুলাভাইকে নিয়ে যাচ্ছি। বলেই ছেলের হাত ধরে বিভিন্ন কথায় ভুলিয়ে ভালিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রুশো ভাইয়া। 5 মিনিট পার হওয়ার পরও ছেলে ওয়াশরুম থেকে বের না হওয়ায় ভদ্রমহিলা আর তার হাজবেন্ড তাদের 14 গোষ্ঠীর গল্প জুড়ে দিয়ে সময় কাটাতে উঠে পড়ে লাগলেন। আর আমি এদিকে ভাবছি, ছেলের প্রেস্টিজ বলে কিছু আছেই না নেই, মেয়ে দেখতে এসে টয়লেটে ঢুকে বসে আছে। তবে যাই হোক, আমার বেশ হাসি লাগছে এইসব কাণ্ড কারখানায়। তবু অভাগা আমি হাসার বিন্দু মাত্র সুযোগ পাচ্ছি না। 15 মিনিট পার হয়ে গিয়েছে। রুশো ভাইয়া দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে এসে সোফায় বসে পড়ল। অগ্নি ভাইয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে রুশো ভাইয়া দাঁত কেলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, মিষ্টি আলুর পেটে মেবি ভুটোর ভাটোর প্রসেস অন হয়ে গিয়েছে।
রুশো ভাই আমার পাশেই বসে থাকার কথাটা আমার কানে এসে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হলো না, তবে তার কোনো অর্থ বুঝতে না পারায় আমি সরু চোখে তাকাতেই রুশো ভাইয়া গলা খাঁকারি দিয়ে বলে উঠল, মানে নিউ হুলাভাই থকো দুলাভাইয়ের মেবি লিকুইড পটি হচ্ছে। রুশো ভাইয়ার কথা শেষ হতেই অগ্নি ভাইয়া ঠোঁট চিপে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ফেলল। এদিকে আমি দাঁত দিয়ে ঠোঁট যথাসম্ভব চেপে ধরে হাসিটাকে নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষমেশ ব্যর্থ হয়ে মাথা থেকে শাড়ির আঁচলটা মুখের সামনে টেনে বড় করে ঘুমটা দিয়ে নিলাম। লিকুইড পটি শব্দটা বারবার কানে বাজছে আমার। রুশো ভাইয়ার মুখে কি কিছুই আটকায় না? উফ, মন খুলে হাসতে না পেরে কখন যে পেটে আটকে রাখা হাসির বোম ফেটে যাবে ঠিক নেই। পুরো 20 মিনিট পর ছেলে পা টিপে টিপে এসে নিজের মায়ের পাশে টুপ করে বসে পড়ল। আমি একবার আর চোখে নিবিড় ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম উনি বাম সাইডের ভ্রু উঁচু করে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে রেখে ল্যাপটপে কি যেন করছেন। এর মধ্যে ফোন ছেড়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছেন উনি। এদিকে যে এত কাণ্ড হয়ে যাচ্ছে তাতে কোনো মাথা ব্যথায় যেন নেই উনার। নিহাম এসে মুখটা বাংলার পাঁচের মতো করে তার মায়ের কানে কিছু একটা বলতেই ভ্রু কুচকে এলো উনার। উনি নিহামকে চুপ করে থাকতে বলে আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠলেন। বিনিময়ে আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে আব্বু হেসে বলে উঠলেন, আচ্ছা বলছিলাম বিয়াই, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আপনাদের নিহামকে পছন্দ তো? ছেলে তো মাশাআল্লাহ নম্র ভদ্র শিক্ষিত, আমাদের বেশ পছন্দ হয়েছে ওকে। আচ্ছা তাহলে ছেলে মেয়েকে একসাথে একটু আলাদা কথা বলতে পাঠালে ভালো হতো, ওনার অফিসের কাজও আছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। আব্বু আমায় নিহামকে নিয়ে আমার ঘরে যেতে বলবে, তার আগে নিহাম ছট করে দাঁড়িয়ে চোখ মুখ খিঁচে আমি একটু আসছি বলেই ছুট লাগালো ওয়াশরুমের দিকে। আমরা সবাই ছেলের এইভাবে দৌড়ে টয়লেটে যাওয়া দেখে কিছুক্ষণ আহাম্মক বনে রইলাম। নিহামের বাবা মা তো ছেলের কাণ্ডে চরম লজ্জিত, কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। এই ফাঁকে রুশো ভাইয়া আবারও ফিসফিসিয়ে আমায় বলে উঠল, ও নো, এ তো দেখি স্ক্রু বল্টু সব ঢিলা। পরিপ্রেক্ষিতে অগ্নি ভাইয়া ঠোঁট চেপে বলে উঠল, ঠিকই বলেছিস রুশো, ব্যাটা লিকুইড পটি হয়েছে। আমি বিনিময়ে কিছু বললাম না। রুশো ভাইয়ার হাতে একটা চিমটি কেটে চুপ করতে বললাম শুধু। একটু পরই নিহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, তাও হাঁপাতে হাঁপাতে। এসে মায়ের আঁচল ধরে ইশারা করলো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। কিন্তু মহিলা তো নাছোড় বান্দা, উনি আজই সব ফাইনাল করে তবেই যাবেন। এদিকে আম্মু আব্বু নিজেদের মুখ চাওয়াচাবি করছে শুধু। মাঝখান থেকে যে চুপ থেকে সব থেকে বেশি মজা নিচ্ছে সে হলো নিত্য আপু। হাসি চাপিয়ে রাখা অসম্ভব ধরনের ক্ষমতা আছে আপুর। আপুর পরিস্থিতি বুঝে রিয়েক্ট করতে পারি, যেটা আমরা 3 ভাই বোন আজন্মেও পারবো না। মহিলার জোড়াজড়িতে না চাইতেও মুখ কাচুমাচু করে নিহাম উঠে দাঁড়ালো। আম্মুর কাছে নিহামের হাবভাব স্বাভাবিক না ঠিকাই প্রশ্ন করে বসলো, নিহাম বাবা তুমি ঠিক আছো? কোনো সমস্যা হলে আমাদের বলতে পারো। নিহাম জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে উঠল, না আন্টি ঠিক আছে আমি জি একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। মুহূর্তেই আমার মেজাজ আগের থেকে আরো বিগড়ে গেল। শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমি চুপ করে আছি, তা না হলে এতক্ষণে ব্যাটার মেইন পয়েন্টে হিট করে দিয়ে উল্টে ফেলে দিতাম। শালা বিয়ে করার খুব শখ তাই না? আমার এত সুন্দর সুইট কিউট অ্যাক্সিডেন্টলি বর থাকতে আবার বিয়ে করব নাকি? অবশ্য তোকে টাইট দেওয়ার সুযোগ যখন পেয়েছি তখন আর হাতছাড়া করা যাবে না। চল একবার ঘরে, নারী শক্তি কাকে বলে দেখাচ্ছি। কথাগুলো মনে মনে ভেবেই উঠে দাঁড়ালাম, তবে বেশি দূর যেতে হলো না। সিঁড়ির কাছে পৌঁছাতেই ছেলের আবারও লিকুইড পটি পেয়ে গেল। আমাকে একলা রেখে কিছু না বলে এক দৌড়ে টয়লেটে ঢুকে দরজা লাগিয়ে দিল নিহাম। আমার মনে মনে আফসোস হতে লাগলো, এই ভেবে যে ইস লাথিটা মারতে পারলাম না। সবাই এবার রীতিমতো অবাক হয়ে গেল। নিহামকে তৃতীয়বার টয়লেটে যেতে দেখে সবাই বিস্ময়ে একসাথে বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলের আমার কি হলো হঠাৎ? এই নিহামের বাবা, গিয়ে দেখো না। ভদ্রমহিলার কথায় নাহিন আঙ্কেল এগিয়ে এসে বাথরুমের দরজায় নক করতে লাগলেন। নিহাম তুই ঠিক আছিস? কি হয়েছে, এত ঘন ঘন বাথরুমে যাচ্ছিস কেন? রুশো ভাইয়া ঠোঁট উল্টে বলল, আরে আঙ্কেল এটা আবার বলা লাগে, লিকুইড পটি হচ্ছে, পেট খারাপ হয়েছে উঠবি দুলা ভাইয়ের। রুশো ভাইয়ার কথায় আমি লজ্জায় মুখ ঢেকে ফেললাম। বাড়ির বড়দের সামনে এভাবে বলল ভাইয়া, ইস
কে কি ভাবলো ভেবেই হাসির সাথে লজ্জার সংমিশ্রণ ঘটিত রিয়েকশন হচ্ছে আমার। নিহাম ওয়াশরুমের দরজা খুলে এদিক ওদিক না তাকিয়ে সোজা তার মায়ের কাছে গিয়ে রেগে মেগে বলল, মা, দেখলে কি হলো? আজ আর তোমার কথা শুনবো না আমি গেলাম। তুমি থাকলে থাকো, না থাকলে চলো, আমি বাসায় যাব। বলি গট গট করে হেঁটে মেইন গেট খুলে রাত্রিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল নিহাম। নিহামের পেছন পেছন নাহিন আঙ্কেলও ছুটল নিহানের মা আম্মুকে। এ কি হলো? আমি আসতে না আসতেই পাত্রপক্ষ হুড়মুড় করে চলে গেল কেন? রাত্রির কথায় কেউই কোনো জবাব দিতে পারলাম না আমরা, কারণ এতক্ষণ যা যা ঘটল তার পরিপ্রেক্ষিতে কি রিয়েকশন দেওয়া উচিত তা জানা নেই আমাদের। নীরবতা ভেঙে রুশো ভাইয়া বলে উঠল, আর বলো না অ্যাটম বম, এই কান্টু শুটবি হুলাব্রোর পেট ভালো না। এত ভালো ভালো খাবার খেয়ে কিনা লিকুইড পটে শুরু হয়ে গেছে মিষ্টি আলুর। শেষমেশ আর সহ্য করতে না পেরে পালিয়ে গেল, বুঝলে? দ্যাটস নট ফেয়ার। আঙ্কেল মনি, আমরা পেট পচা দুলাভাই নেব না, না হলে দেখা যাবে বিয়ের দিন একটু পোড়ো মুখে দিতে টয়লেটে গিয়ে বসে থাকবে। বিয়ে আর 24 ঘন্টায়ও হবে না। রুশো ভাইয়ার কথা শেষ হতে না হতেই সাদা বিলায় ল্যাপটপটা আস্তে করে টেবিলের উপর রেখে একটু নড়ে চড়ে বসেই হু হা করে ঘর কাঁপিয়ে হাসা শুরু করে দিলেন। হাসতে হাসতে এক পর্যায়ে পেট চেপে ধরে ফ্লোরে গড়াগড়ি খাওয়া শুরু করে দিলেন উনি। এবার নীরবতার পর্দা ভেদ করে হাসতে হাসতে সোফায় ধপ করে বসে পড়ল নিত্য আপু। দেখা গেল একে একে সবাই হাসা শুরু করে দিল, শুধু আমি আর আব্বু বাদে। এমনকি আম্মুও হাসতে হাসতে কান্না করে ফেলছে। এদিকে রুশো ভাইয়া অগ্নি ভাইয়া তো হাসতে হাসতে একে অপরের উপর উল্টে পড়ছে, আর আমি শুধু বোকার মতো চেয়ে চেয়ে সবার উল্টো উল্টি দেখছি। কত বড় আহাম্মক আমি! এতক্ষণ যা যা হলো তার সবটাই আপনার প্ল্যানিং অনুযায়ী হয়েছে, তাই না? নিবিড় ভাইয়া এবারেও কপালে বিরক্তির ভাঁজ ফেলে নিঃসংকোচে অস্বীকার করে গেলেন। ভাবখানা এই যে যখন এসব ঘটছিল তখন উনি বোধহয় মঙ্গল গ্রহে অবস্থান করছিলেন। আমি আবারও হতাশ হয়ে এবার ভ্রু কুঁচকে অগ্নি ভাইয়ার দিকে তাকালাম। অগ্নি ভাইয়া সাথে সাথেই ঠোঁট উল্টে জানান দিল এসবের সাথে বিন্দুমাত্র যোগসূত্র নেই তার। আমি অগ্নি ভাইয়ার থেকে চোখ সরিয়ে রুশো ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া মুখ পাকিয়ে বলে চালিয়ে দিল, এবার বাকি থাকলো শুধু নিত্য আপু, কারণ রাত্রি তো সবে এলো। আমি নিত্য আপুকে কিছু জিজ্ঞেস করব তার আগেই নিত্য আপু হাত উল্টিয়ে বলে উঠল, হাই, অ্যাটেনশন প্লিজ, এটা সম্পূর্ণ আমার প্ল্যান। আচ্ছা তোমরাই বলো, আমি কি করে ভাবি হয়ে নিজের ননদকে অন্য ঘরে পাঠানোর সুযোগ করে দেই? নিবিড় ভাইয়া বাদে সবাই এক সুরে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।